জাতিসংঘে দেয়া ভাষণে জুলাই বিপ্লবের বীরত্বগাথা তুলে ধরলেন ডক্টর ইউনূস। গণতন্ত্র প্রতিষ্ঠা সহ নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে বিশ্ববাসীর সহায়তা কামনা। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। প্রধান উপদেষ্টার ভাষণকে যুগান্তকারী আখ্যা মার্কিন প্রবাসী বিশিষ্ট বাংলাদেশিদের। আশা, দেশ পুনর্গঠনে বাস্তবভিত্তিক সমাধানে সচেষ্ট হবেন ডক্টর ইউনূস। অর্থনৈতিকভাবে দেশটা গত কিভাবে 15 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছে। নতুন বাংলাদেশ কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব সেটার জন্য বিশ্ববাসীর কাছে তিনি তুলে ধরেছেন এবং তার এই তুলে ধরাটা গুরুত্বপূর্ণ। প্রশাসনে আসতে পারে আরও রদবদল। সক্ষমতার প্রমাণ দিতে না পারলে প্রত্যাহার হতে পারেন ডিসিরাও। ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনে যাবে ভুল বার্তা, মত বিশেষজ্ঞদের। নেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে নেওয়া উচিত এবং নিলে আর পরিবর্তন না করা ভালো, কারণ পরিবর্তন করলে একটা খারাপ বার্তা যায়। আলুর দাম সহনীয় হতে লাগবে আরও 2 মৌসুম, বলছে কৃষক। খুচরা পর্যায়ে অযৌক্তিক মুনাফা হচ্ছে দাবি হিমাগার ব্যবসায়ীদের। আলু পরে গিয়া 42 টাকা গিয়া পড়ছে, 1 কেজি আলু 42 টাকা পড়ছে। আপনার বর্তমান বেচতেছে কত? 38 টাকা 39 টাকা। এরও কইতেছে আলুর দাম বেশি। একটা কৃষক আলু বেচতে আসে না, তারা যদি আসে তো যদি আমরা কম দামে কিনতে তো আমরা কম দামে বিক্রি করতে পারি না। চট্টগ্রামে ইলিশের বাজারে আগুন। মাছ, মাংস, শাকসবজির দামও ঊর্ধ্বমুখী। সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না মুরগি ও ডিম। ভেঙে ফেলা হলো লালবাগ স্পোর্টিংয়ের শতবর্ষী স্থাপনা। 9তলা ভবন পরিকল্পনায় ঠকানো হয়েছে ক্লাবকে, দাবি এলাকাবাসীর। অভিযোগের তীর সংগঠনের নতুন উপদেষ্টার দিকে। এই ক্লাবের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাই। উপদেষ্টা যিনি আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করব। ওনার কাছ থেকে একটা বলিষ্ঠ কণ্ঠে আমরা শুনতে চাই যে আমরা ঐতিহ্য সংরক্ষণ করতে চাই। নতুন বাংলাদেশের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ববাসীর সহায়তা ও সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি বলেন, বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লবের বীরত্বগাথা বিশ্ববাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন খাতে সংস্কার উদ্যোগের কথাও তুলে ধরেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্বে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণের শুরুতেই তাই বিশ্ব মঞ্চে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলন কিভাবে ফ্যাসিবাদ বিরোধী এক দফা আন্দোলনে পরিণত হয়েছে সেই গল্পই বললেন জাতিসংঘের সাধারণ পরিষদে। অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা, স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন। শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি। আমাদের মায়েরা, দিনমজুরিরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। জনগণের এই আন্দোলনে আমাদের জানা মতে প্রায় ৮০০-এরও বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে। ডক্টর ইউনূস বললেন, এ এক নতুন বাংলাদেশ। তাই যে ত্যাগের বিনিময়ে এই নবযাত্রা, সেখানে তিনি বিশ্ববাসীর সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে এই ভাষণে ডক্টর ইউনূস বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের চিত্র তুলে ধরেন বিশ্ববাসীর সামনে। তিনি বলেন, বিগত ন্যায়নীতির তোয়াক্কা না করে ব্যাপক লুটপাট চালিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে স্বৈরাচারী এই সরকার। মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল, কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল, কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে। দায়িত্ব গ্রহণের 1.5 মাসের মধ্যে তার সরকারের নেওয়া বিভিন্ন খাতের সংস্কার সহ সব পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি জানান, গণতন্ত্র, মানবাধিকার, সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনতে চায় তার সরকার। আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে। রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের সহায়তা চান ডক্টর ইউনূস। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অগ্রাধিকার নির্ধারণের তাগিদ দেন এই নোবেলজয়ী। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনে গণহত্যা শুধু আরব কিংবা মুসলমান নয়, বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। একটি সরকার কিভাবে স্বৈরাচারের রূপ নেয়, কিভাবে গণতন্ত্রকে হত্যা করে, কিভাবে নির্বিচারে গণহত্যা চালায়, তার উৎকৃষ্ট উদাহরণ বিগত সরকার। বাংলাদেশের সেই উদাহরণটি টেনে বিশ্ব নেতাদের সামনে ভবিষ্যৎ বাংলাদেশের একটি রূপরেখা তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে ঘুষ, দুর্নীতি এবং অনিয়ম থাকবে না, মানবাধিকার নিশ্চিত করা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। সে লক্ষ্যে বিশ্ব নেতাদের সকলের সহযোগিতা কামনা করলেন তিনি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণকে যুগান্তকারী আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিরা। ভাষণের প্রশংসা করে তারা বলছেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে ডক্টর ইউনূসের বক্তব্য ছিল দিক নির্দেশনামূলক ও তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র থেকে বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনের রিপোর্ট। জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক ভাষণ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া, সংস্কার কর্মসূচি ও দেশ পুনর্গঠনের পাশাপাশি অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানা ইস্যুতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের বক্তব্যের সময় মুহুর্মুহু করতালিতে তাকে অভিনন্দন জানান বিশ্ব নেতারা। ভাষণের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নানা শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এখানে যেভাবে প্রত্যেকেই সমাদৃত করেছেন, সম্মানিত করেছেন, এটা আসলেই একটা গর্বের বিষয়। ডক্টর ইউনূস বিশ্বাস করেন যে তরুণদের আধুনিক দক্ষতায় সজ্জিত করা গেলে তারা পরিবর্তিত কর্মক্ষেত্রে টিকে থাকতে পারবে এবং সৃজনশীল ভূমিকা পালন করতে পারবে। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন বাংলাদেশের জন্য সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচিত করেছে। তাদের আশা, দেশ পুনর্গঠন ও অভ্যন্তরীণ নানা সমস্যার বাস্তব ভিত্তিক সমাধানে সচেষ্ট হবেন ডক্টর ইউনূস। যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে তিনি বললেন, সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য বা বাস্তবে কাজে লাগানোর জন্য তিনি বিশ্ব নেতাদের বা দেশগুলোর সহায়তা চেয়েছেন। নতুন বাংলাদেশ কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব সেটার জন্য বিশ্ববাসীর কাছে তিনি তুলে ধরেছেন এবং তার এই তুলে ধরাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে হি ইজ এ গ্লোবাল সেলিব্রিটি। সে যখন একটা কথা বলে এটার মূল্য অন্যরকম।
অধিবেশনের শেষ দিকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রে আর্থিক ও বিনিয়োগ খাতের বিশিষ্ট প্রবাসীদের সাথেও বৈঠক করেন ডক্টর ইউনূস। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবার ফাতিমা। সফরের শেষ দিনে প্রধান উপদেষ্টা ভয়েস অফ আমেরিকা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। হুমকির মুখে পড়া দেশের সামগ্রিক অর্থনীতি এবং বাংলাদেশের পুনর্গঠনে বিশ্ব নেতৃবৃন্দের কাছ থেকে যে ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে তা সত্যি অভূতপূর্ব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন বর্তমান সরকার দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে কিভাবে বিশ্ব নেতাদের কাছ থেকে পাওয়া সেই প্রতিশ্রুতি কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারেন সেটা এখন দেখার অপেক্ষায় সবাই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সামনে প্রশাসনে আরও পরিবর্তন আসছে। প্রধান উপদেষ্টা আগামীকাল দেশে ফিরলে কয়েকজন সচিব প্রত্যাহার ও নতুন পদায়ন হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বলেন, নতুন ডিসিদের কেউ সক্ষমতা প্রমাণ করতে না পারলে প্রত্যাহার হতে পারেন। শূন্য থাকা 8 জেলার ডিসি নিয়োগও হবে দ্রুত। রদবদল হতে পারে এডিসি ও ইউএনও পদেও। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, অতীত যাচাই করে যোগ্যদের নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে নিয়োগের পর সিদ্ধান্ত পরিবর্তন হলে ভুল বার্তা যাবে। আলমগীর স্বপনের রিপোর্ট। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে প্রশাসন সাজিয়েছিল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সেই প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে কয়েকজন সচিবকে ওএসডি অবসরে পাঠানো হয়েছে। বাতিল হয়েছে 11 সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ। এতে কয়েকটি মন্ত্রণালয় এখন সচিব শূন্য। আবার বেশ কিছু মন্ত্রণালয়ে থেকে গেছেন বিগত সময়ের সুবিধাভোগীরা। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সচিব ও অধিদপ্তরের প্রধান পদে নতুন পদায়ন হবে, প্রত্যাহারও হবেন কয়েকজন। মাননীয় প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে গেছেন, উনি আসলে পরে আমাদের কিছু সামারি যাবে, আমরা রেডি করতেছি। কিছু সচিব উইথড্র হবে, নতুন কিছু সচিব পদায়ন হবে, বিভাগীয় বিভিন্ন লেভেলে বদলি হবে এবং আমাদের বিভিন্ন কর্পোরেশন সেক্টরের চেয়ারম্যান, ডিজি, এই সমস্ত পদ এগুলো পূরণ হয়ে যাবে। মাঠ প্রশাসনের চালক, জেলা প্রশাসক বা ডিসিরা ক্ষমতার পালাবদলে 51 জেলায় যোগ দিয়ে কাজ শুরু করেছেন নতুনরা। অভিযোগ থাকায় নিয়োগের পরদিনই বাতিল হয় 8 জেলার নতুন ডিসির নিয়োগ। তাই ভারপ্রাপ্ত দিয়ে চলছে এসব জেলা। আবার উপসচিব পর্যায়ের কিছু কর্মকর্তার ক্ষোভ ও অভিযোগ আছে নতুন ডিসি নিয়োগ নিয়ে। এমন একটা সমস্যা হচ্ছে যেটা সরকারকে টাচ করবে, অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে। এই জন্য আগেই বললাম, একদিনের ডিসি আছে, এখন তো এদের বয়স কয়েকদিন হয়ে গেছে এবং এদেরকে প্রমাণ করতে হবে তারা ফিট, তারা ফর দি পিপল, ফর দ্য স্টেট। আমরা 51 জন অ্যাট এ টাইম দিয়েছি, তারা খুব কনফিডেন্সের সাথে কাজ করছে। যে 8 জন তোলা হয়েছে আর অলরেডি আমাদের গোয়েন্দাতে পাঠানো হয়েছে, এটা একটা প্রসিডিউর। তখন তাড়াহুড়ো ছিল প্রয়োজনে, এখন এটা ভেরি শর্ট, এটা হয়ে যাবে। মাঠ প্রশাসনের দীর্ঘ সময় ইউএনও ও এডিসির দায়িত্বে আছেন অনেকে। এক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজনে বিভাগীয় কমিশনাররা ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন সচিব। ডিভিশনাল কমিশনার ফিল করছেন, ওনাকে অথরিটি দেওয়া আছে, ওরা বদলাচ্ছেন, উইথড্র করছেন। সচিবের দাবি, নানা পদক্ষেপের কারণে প্রশাসনে শৃঙ্খলা ফিরে আসছে। এক্ষেত্রে বিশেষজ্ঞদেরও একই মত। তাদের পরামর্শ, সিদ্ধান্ত নিলে আর পিছু হটা যাবে না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে নেওয়া উচিত এবং নিলে আর পরিবর্তন না করা ভালো, কারণ পরিবর্তন করলে একটা খারাপ বার্তা যায়। তারা গুছানোর চেষ্টা করতেছেন, একটু সময় লাগতেছে। আমি তো মনে করি হয়তো আগামী 1 মাসের মধ্যে সব গুছিয়ে ফেলবেন। মাঠ প্রশাসন, আমাদের গোয়েন্দা সংস্থা অথবা বিভিন্ন সোর্সের আমরা পাই, ওই জায়গাটা সেটেল, ইনশাল্লাহ আরও ভালো হচ্ছে, ভালো হবে। ডিভিশন লেভেলটা ফাইন। আর সেক্রেটারিয়েটে তো শুধু একটা মিনিস্ট্রি কাজ করে না, বিভিন্ন ধরনের, এখানে নানান কারণে কিছু অস্থিরতা দেখেছেন। এখন অস্থিরতা আস্তে আস্তে ধীরে ধীরে স্তম্ভিত হচ্ছে এবং ইট ইজ ফাংশনাল। সচিব জানান, প্রশাসনের চেইন অফ কমান্ড ফিরিয়ে আনতে কঠোর সরকার। 1 অক্টোবর শুরু হচ্ছে প্রশাসন সংস্কার কমিশনের কার্যক্রম। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানায় চলছে উৎপাদন। নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করছেন পোশাক শ্রমিকরা। এ বিষয়ে আরও জানবো, এখন গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি কেমন? শ্রমিকদের উপস্থিতি কেমন দেখছেন?
শাওন, আসলে গাজীপুরের শিল্প কারখানার যে শ্রমিকদের যে কাজে যোগ দেওয়া, সেটা আসলে সকাল থেকেই দেখেছি আসলে দলে দলে তারা কাজে যোগ দিয়েছেন এবং তাদের মধ্যে উৎসাহ নিয়েই তারা আসলে কাজে গিয়েছেন। তার পাশাপাশি যে নিরাপত্তার জন্য আসলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আসলে নানা বাহিনী তারা বিভিন্ন শিল্প কারখানার সামনে আসলে টহল দিচ্ছেন এবং তারা অবস্থান করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে কোনো ব্যক্তি। এছাড়াও আসলে গাজীপুরে যে 13টি শিল্প কারখানা বন্ধ ছিল, সেটি আসলে গত বৃহস্পতিবার যে মালিক এবং শ্রমিক প্রতিনিধি এবং সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসলে বসের মধ্যে আসলে 9টি শিল্প কারখানা আসলে খুলে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 4টি শিল্প কারখানা আজকে বসবে, তারা আসলে তাদেরকে খুলে সেই 4টিও খুলে দেওয়ার জন্য আসলে আজকে বসে সেই সিদ্ধান্ত হবে। তার শ্রমিকদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আসলে আলোচনা করা হবে, আলোচনা পরেই আসলে সেই সব শিল্প কারখানা আসলে খুলে দেওয়া হবে। তার পাশাপাশি যদি বলি আসলে এই যে শিল্প কারখানা অস্থিরতা, সেই অস্থিরতার কারণে আসলে মালিকদের যে ক্ষতিগুলো হয়েছিল সেইগুলো আসলে শ্রমিকরা বলছে যে আসলে তাদের যে পরিশ্রম এবং কাজ, সেই কাজের মাধ্যমে আসলে সেই ক্ষতিগুলো পুষিয়ে দিবে। তার পাশাপাশি শ্রমিকরা যেটা বলছে যে তাদের যে 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছে, সেটি যদি আসলে দ্রুত বাস্তবায়ন করার জন্য তারা বলছে যে যদি দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে তাদের শ্রমিকদের যে কাজের উৎসাহটা সেটা আরো বেড়ে যাবে। তার পাশাপাশি প্রত্যেকটি পয়েন্টে কিন্তু আসলে আপনার যারা রয়েছেন আসলে আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু আসলে প্রত্যেকটি পয়েন্টে অবস্থান করছেন এবং তারা টহল দিচ্ছেন। যেসব এলাকায় আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে সেসব এলাকাতেই আসলে আইন শৃঙ্খলা বাহিনী বেশি নজরদারিতে রয়েছেন। শাওন বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। লালবাগ স্পোর্টিং ক্লাবের পুরনো ভবন ভেঙে ফেলা হয়েছে। ক্লাবেরই এক উপদেষ্টার আবাসন প্রতিষ্ঠান সেখানে নির্মাণ করবে বহুতল ভবন। তিনি ক্লাবে উপদেষ্টার পদ নিয়েছেন 1 সপ্তাহ আগে। সোয়া 1 কাঠা জমির বিপরীতে ক্লাবকে দেয়া হচ্ছে মাত্র 1100 বর্গফুট জায়গা। 9তলা ভবন পরিকল্পনায় এই বিনিময় হার নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। পুরনো ভবনটি ভেঙে ফেলায় ক্ষুব্ধ ঐতিহ্য রক্ষা আন্দোলন কর্মীরা। শাহরিয়ার সৈকতের ছবিতে শাকিল হাসানের রিপোর্ট। লালবাগ কেল্লার মোড়ে পুরনো এই ভবনে 1962 সালে যাত্রা শুরু করে লালবাগ স্পোর্টিং ক্লাব। কখনো শীর্ষ পর্যায়ে পৌঁছতে না পারলেও দ্বিতীয় ও তৃতীয় বিভাগে ফুটবল খেলে আসছে ক্লাবটি। প্রায় শতবর্ষী ভবনটি ক্লাবটির সুখ দুঃখে জড়িয়েছিল 6 দশক। 1 সপ্তাহ ধরে ভেঙে ফেলা হয়েছে পুরনো ভবনটি। ক্লাব ভবনটি ছিল 840 বর্গফুট জায়গায়। পেছনের ব্যক্তি মালিকানাধীন জায়গার সঙ্গে মিলিয়ে এখানে তৈরি হবে 9তলা ভবন। ক্লাবকে দেয়া হবে 1100 বর্গফুট। 3 বছর সময় নিয়েছে, 3 বছরের ভিতরে তারা বলছে অন্তত 2তলা ফ্লোর যদি ঢালাই দিয়ে দেয় আমাদেরকে ক্লাব বুঝিয়ে দেবে। আমাদের ওদের সঙ্গে একটা মামলা ছিল, কিন্তু ওদের যে প্রপোজালটা দিয়েছে আমাদেরকে সেটা আমরা ঠিক আছে, ওকে। ভবনটি নির্মাণ করছে নাজ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি হাজী আব্দুল বারেকের মালিকানাধীন, যিনি 1 সপ্তাহ আগে লালবাগ ক্লাবের উপদেষ্টা পদটি বাগিয়ে নিয়েছেন। জমির অনুপাতে ক্লাবকে ঠকানো হলো কিনা এমন প্রশ্নে আব্দুল বারেক জানান, সবার মত নিয়েই হয়েছে সিদ্ধান্ত। যেটুক জায়গা ছিল ওইটুকুই ডুপ্লেক্স পাবে এবং বরঞ্চ একটু বেশি পাবে। এখন ওই পরিষ্কার ক্লাবে যেরকম সরঞ্জাম লাগে আপ টু ডেট কমপ্লিট। আমার লোকজন ক্লাবে তো মেম্বার মনে অনেক, এটা আজীবন থাকবে। এটা আমি চলে যাবো পৃথিবীর ক্লাবটা থেকে যাবো। ক্লাবটির চেয়েও বেশি বয়সী ছিল পুরনো ভবনটি, যা হয়ে উঠেছিল পুরান ঢাকার ঐতিহ্যের অংশ। এটা ক্লাবের শুরু থেকে এটা ক্লাবের ভবনে ছিল। এটা একটা ঐতিহ্যবাহী ক্লাব। আমরা আশা করি পুরনো ঢাকা হিসেবে এই ক্লাবের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাই। এখন স্পোর্টসের অবস্থাটা আমাদের খুব একটা ভালো না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। এভাবে একের পর এক ঐতিহাসিক ভবন গুড়িয়ে দেয় ক্ষুব্ধ ঐতিহ্য রক্ষা আন্দোলন কর্মীরা। এই পুরো ডিটেল এরিয়া প্ল্যান বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ডেভেলপারকে বরং উৎসাহিত করা হচ্ছে এবং তারা এই একটার পর একটা বিল্ডিং ভেঙে যাচ্ছে। উপদেষ্টা যিনি আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করব। ওনার কাছ থেকে একটা বলিষ্ঠ কণ্ঠে আমরা শুনতে চাই যে আমরা ঐতিহ্য সংরক্ষণ করতে চাই। ঢাকা একটা ঐতিহাসিক নগরী। গত কয়েক বছরে বড়কাটরা, নিলামঘর, জাহাজবাড়ি সহ বেশ কয়েকটি
পুরাকীর্তি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এসব বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রাজুক বা সিটি কর্পোরেশন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। চড়া দামে সম্ভাবনা নষ্ট হচ্ছে দেশি আলুর, কমছে বার্ষিক চাহিদা। বিভিন্ন খাবার তৈরিতে কাঙ্ক্ষিত মান ও দরে আলু পাচ্ছে না শিল্প। কৃষক জানালেন, কয়েক বছরের লোকসান পুষিয়ে নিতে 2 মৌসুম সময় লাগবে, তাই আপাতত আলুর দাম কমার সুযোগ নেই। অন্যদিকে সিন্ডিকেটের অভিযোগ উড়িয়ে দিচ্ছেন হিমাগারের ব্যবসায়ীরা। দাবি, অযৌক্তিক মুনাফা হচ্ছে খুচরা পর্যায়ে। আলুর দামের আদ্যোপান্ত জানাচ্ছেন তৌহিদ হোসেন। ক্যামেরায় ছিলেন জাকির হোসেন জাকি। রসনা বিলাসে এক আবেগের নাম আলু। ভাতের পর বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাবার এটি। উচ্চ থেকে নিম্নবিত্ত সবার পাতেই আলুর তৈরি খাবার চোখে পড়ে প্রায় সব বেলায়। বরাবরই এই কন্দাল শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। দামও থাকতো কম বেশি নাগালে। কিন্তু আলুর বাজার ইদানিং আর আগের মতো নেই। কয়েক বছর আগেও কেজি ছিল কম বেশি 25 টাকা, যা এখন ঠেকেছে 60 টাকার ঘরে। সরবরাহে কি ঘাটতি আছে? খালি চোখে তা বোঝা বেশ কঠিন। বংশ পরম্পরায় আলু চাষে যুক্ত মুন্সিগঞ্জের কৃষকেরা বলছেন, গত কবছরে কমেছে উৎপাদন। প্রাকৃতিক দুর্যোগের কারণে একই শস্য আবাদ করতে হয়েছে 2 বার, ফলে বেড়েছে উৎপাদন খরচ। তাদের দুশ্চিন্তা পরের মৌসুম নিয়ে। জ্বর তো একদম পুরাটা শেষ লাগাইয়া শেষ করে আইলাম। আমাকে 1 কেজি আলু পরে গিয়া 42 টাকা গিয়া পড়ছে। 1 কেজি আলু 42 টাকা পড়ছে। আপনার বর্তমান বেচতেছে কত? 38 টাকা 39 টাকা। এরও কইতেছে আলুর দাম বেশি। এটা সরকারি লোকে বলে আলুর দাম বেশি। তা আলুর দাম বেশি আর সরকারি লোকে যে ডেমারি যাইতেছে কৃষকের, এটা তো দেখেন সরকার দেখছেনি। বুঝলি যেটা ওনারাও ওনাদের মজুরি বাড়ায় দেয়। আলুর দাম বাড়লে ওনারা মজুরি বাড়ায় দেয়। তাইলে এখন যদি গত বছরের তুলনায় যদি বলেন যে আমাদের মানে আরেকটু কম দামে আলু বিক্রি করতে, তাইলে আমাদের লস হয়ে যায়। শীতকালে কৃষকের উৎপাদিত আলু সংরক্ষণ করা হয় কোল্ড স্টোরেজ বা হিমাগারে। 4 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবারের আলু ও বীজ আলু সংরক্ষণে কেজিতে খরচ 10 টাকা। রাখা যায় প্রায় 1 বছর। প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে হিমাগারে আসে 25 থেকে 30 লাখ টন আলু। এখান থেকে বাজারে যেত 20 থেকে 25 টাকা দরে। এখন হিমাগারের দর গিয়ে ঠেকেছে 40 টাকায়। খুচরা বাজারে যেতে যেতে দাম বেড়ে যাচ্ছে আরও 50 ভাগের মতো। মাঝে হাত বদল হয় 2 বার। মালের বাজার কমে না, তো কমে না হলে ওই যে খুচরা যারা বিক্রি করে আর তো 15 টাকা কেজি ব্যবসা করে। দাম কমছে, একটা কৃষক আলু বেচতে আসে নাই। তারা যদি আসে, হ্যাঁ করতে যদি আমরা কম দামে কিনতে তো আমরা কম দামে বিক্রি করতে পারবো। আলুটা বাজারটা হয়তো 2 মাস পরে বাড়বে একটু, আপনি রাখছেন, আবার আপনার মনে হয়েছে না আর বাড়বে না, ছেড়ে দিয়েছেন। এটা কারোর সাথে কোনো যুক্তিও নাই, বুদ্ধি নেই, কারোর সাথে কোনো সিন্ডিকেট নাই। আলুতে কোনো সিন্ডিকেট চলে না। আপনি বিক্রি করবেন না, আরেকজন একটু বেশিভাবে বিক্রি করে দেবে। দেশে আসলে কি পরিমাণ আলু উৎপাদন হচ্ছে সেই পরিসংখ্যান নিয়ে সরকারের সাথে এসব হিমাগারে যারা আলু সংরক্ষণ করছেন ব্যবসায়ীরা, তাদের মতের অমিল রয়েছে। পরিসংখ্যান যাই হোক, বাস্তবতা হচ্ছে এক সময় যে খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ ছিলাম, এখন সেটি আমদানি করতে হচ্ছে। দামে তারপরও প্রভাব পড়ছে না। অনেক মানুষের খাদ্যাভ্যাস এটি প্রভাব ফেলছে, অর্থাৎ নিম্ন ও মধ্যবিত্ত অনেকের পাতে এখন আলু জুটছে না। অন্যদিকে যারা শিল্পে কাঁচামাল হিসেবে আলু ব্যবহার করেন, তাদেরকেও বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করতে গিয়ে বেগ পেতে হচ্ছে। আলুর তৈরি খাদ্যপণ্যের দামও বাড়ছে। চিপস, বিস্কুট কিংবা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আইটেম তৈরিতে কোম্পানি আলু সংগ্রহ করে দেশ থেকেই। বিদেশি আলুর ব্যবহারও আছে কিছুটা। উদ্যোক্তার গবেষকরা বলছেন, কৃষক এক ধাঁচের আলু আপাতে অভ্যস্ত, বৈচিত্র্য আনলে লাভবান হবেন চাষিরাই। একই জমি থেকে যদি ইল্ড বাড়াতে পারি, আলুর দাম অনেক কমে যাবে এবং আমাদের খাদ্যের যে ঘাটতি, ওখানে তারা বিরাট কন্ট্রিবিউশন রাখতে পারবে। আমাদেরকে ভবিষ্যতে এই যে ধরেন ভ্যালু অ্যাডেড পটেটো বেস প্রোডাক্ট যেগুলো আছে, স্টার্স, ফ্লেক্স, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলোর আমদানি করার প্রয়োজন হবে না বলে আমি মনে করি। 35 টাকার উপরে আলুর কেজি প্রতি দাম হওয়া উচিত নয়। সর্বোচ্চ যদি 40 টাকাও হয়, তাহলে আমরা বলবো যে অফ সিজনে এটা খুব বেশি দাম নয়, স্বাভাবিক দাম। কিন্তু যখন 50, 60 টাকা, 65 টাকা হয়ে যায়, এটা অস্বাভাবিক মূল্য এবং এখানে কারসাজি আছে। নতুন মৌসুমে আলু আবাদের পরিকল্পনা চলছে দেশের প্রায় 4.5 লাখ হেক্টর জমিতে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পর্যাপ্ত সরবরাহের পরও চট্টগ্রামে ইলিশের দামে আগুন, ফলে বাজারে ক্রেতা নেই। দাম শুনেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। অন্যান্য মাছ, মাংস, শাকসবজি সহ নিত্যপণ্যের বাজারও অস্থির। তদারকি না থাকায় সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। ডিম এবং মুরগির ব্যাপারে সরকারি নির্দেশনাও উপেক্ষিত। এরকম সাইজের এক একটি ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকা দরে। চট্টগ্রামের
সব কাঁচা বাজারে বিক্রেতারা ইলিশের পসরা সাজিয়ে বসলেও আকাশচুম্বী দামের কারণে ক্রেতা নেই। অন্যান্য মাছের দামও ঊর্ধ্বমুখী। এ নিয়ে অজুহাতের শেষ নেই বিক্রেতাদের। এটা তো 1200-1300 টাকা হওয়ার কথা, এটা রিয়েল এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। এখনো বড় ইলিশ কিনতে পারি না, ছোট ইলিশ দাম দেখতেছি, দাম কত তাও বেশি। এগুলি কম দাম, এগুলি নিয়ে ব্যস্ত থাকি, বড় দিকে চোখ যায় না। বাইরে দিবার জন্য মাছ খাই কম কমে গেছে, মাছও কম আসে, তার কারণে মনে হয় মাছের দাম বেশি। ইলিশ মাছ দাম বেশি, মাছ সব দিকে কম, নদীর মাছও কম, পুকুরের মাছও কম, বন্যা হয়েছে সব দিকে মাছ কম। মুরগির বাজারও অস্থিতিশীল। সরকার দাম নির্ধারণ করে দিলেও চট্টগ্রামের বাজারে এর প্রভাব নেই, নির্দেশনা মানছে না কেউ। দেখা যাচ্ছে আমাদেরকে 20 টাকা 30 টাকা থেকে শুরু করে যতটুকু উপরে যাওয়া যায় ওই দামটা আমাদেরকে দিতেই হচ্ছে। সরকার যে দাম বেঁধে দিছে এটা তো আসলে কোথাও টাঙ্গানো নাই। যদি টাঙ্গানো না থাকে জনগণ জানবে কিভাবে? আমরা যদি কিনতে পারতাম কম, বিক্রিও করতে পারতাম, বেশি চেল হইতো। বেঁধেছে ঠিক আছে, আমরা টিভিতে শুনছি, কিন্তু আমরা মোবাইলে কথা বলে যায় আমাদেরকে বলা তো 175 টাকা মুরগি। অন্যদিকে ডিমের বাজারেও সরকারি নির্দেশনা উপেক্ষিত। প্রশাসনের তদারকি না থাকায় প্রতি ডিমে 2 থেকে 3 টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা। প্রতিনিয়ত ডিমের দাম বেড়েই চলছে, তো সরকারের দামের সাথে আমাদের বাজারের দাম তো মিলতেছে না। যেখান থেকে কিনি এখান থেকে আমরা বাড়তি কিনতে হয়, ওই হিসেবে আমরা ধরেন 20 টাকা 30 টাকা আমাদের কিনের চেয়ে একটু বাড়তি বিক্রি করি। মূলত বাজারগুলো তাদের হাতে, তারা এই যে 10 টাকার মাল আজ 10 টাকা বাজার বাড়তি দেখলে আমারই ওখানে আজ 30-40 টাকা বাড়তি বিক্রি করে। সবজির বাজারেও স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে প্রতিটির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেখা দেয়া স্থবিরতা কাটতে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। নতুন ভিসি নিয়োগের পর প্রশাসনিক পদগুলোতে এসেছে নতুন মুখ, শুরু হয়েছে একাডেমিক কার্যক্রম। নতুন প্রশাসনের কাছে নিয়মিত ক্লাস ও পরীক্ষার পাশাপাশি আবাসিক হলগুলোতে রাজনীতির নামে দখলদারিত্ব বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রশাসন বলছে তাদের লক্ষ্য একটি সত্যিকারের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ক্যাম্পাসকে গড়ে তুলতে কাজ শুরু করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে সম্মুখভাগে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ প্রশাসনের বিভিন্ন দায়িত্ব থেকে 81 জন পদত্যাগ করেন। ফলে ক্যাম্পাসে দেখা দেয় অচল অবস্থা। সম্প্রতি ক্যাম্পাসে নতুন ভিসি নিয়োগের পর বিভিন্ন প্রশাসনিক পদেও দায়িত্বে এসেছেন নতুন মুখ। স্থবিরতা কাটিয়ে ক্যাম্পাসেও স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ফিরেছে। নতুন প্রশাসনের কাছে শিক্ষার মান উন্নয়ন সহ হলগুলোতে সিট বাণিজ্য বন্ধ এবং ক্যাম্পাসে খাবারের মান উন্নয়নের দাবি এখন শিক্ষার্থীদের। লাইব্রেরির পরিবেশটা আর কি আরেকটু বেটার করা যায়। হলগুলোতে যা চলেছে রাজনৈতিক একটা আধিপত্য, সেগুলো যেন না থাকে। প্রত্যেকটা সেমিস্টার এই মুহূর্তে 4 মাস করে বা 3 মাস করে আর পরীক্ষা নিতে প্রায় 1 মাস লাগে। এভাবে করলে দ্রুততর আমাদের সেশন জটটা অনেকটা কেটে যাবে। দায়িত্বরতরা এরই মধ্যে ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন ও আবাসিক হলে বিধি মোতাবেক সিট বরাদ্দ নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন। স্টুডেন্টদের আসলে ওরাই মেইন স্টেক হোল্ডার, ওদের উন্নয়নের বা ওদের যে ধরনের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা সর্বাত্মক চেষ্টা করছি। শিক্ষকরা বলছেন বিশ্ববিদ্যালয়ে প্রত্যাশিত ইতিবাচক পরিবর্তন ঘটানোর জন্য প্রশাসনের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বর্তমান ভিসি মহোদয় যদি প্রশাসনিক দায়িত্ব প্রদানের ক্ষেত্রে উনি যথেষ্ট রেশনাল হবেন, তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জায়গায় সেখানে হয়তো পৌঁছতে পারবো। রাবির নবনিযুক্ত ভিসির দাবি অঙ্গীকার নিয়েই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। সে আলোকেই পঠন পাঠনের পাশাপাশি গবেষণার পরিবেশও তৈরি করতে চান তিনি। স্বচ্ছতার প্রশ্নে কোনো রকম ছাড় না দেয় আর কি। এবং আপনারা লক্ষ্য করবেন এরই মধ্যে আমরা হলের ব্যাপারে বেশ কিছু কঠিন পদক্ষেপই নিয়েছি, কারণ এর আগে যেভাবে হলগুলো চলতো আমাদের একটা অঙ্গীকার ছিল আমরা ওই অবস্থায় কখনো হলকে নিয়ে যেতে দেব না। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। কুড়িগ্রামের কালজানি নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। সরকারি উদ্যোগ না থাকায় ভাঙন রোধে উদ্যোগ নিয়েছে স্থানীয়রাই, তবে তা কতটুকু কার্যকর হবে তা নিয়ে রয়েছে সংশয়। এদিকে এই খাতে জরুরি ভিত্তিতে বরাদ্দ নেই পানি উন্নয়ন বোর্ডের, মিলেছে কেবল আশ্বাস। দুধকুমারের শাখা নদী কালজানি 4 মাস ধরেই আগ্রাসী, ভাঙছে কুড়িগ্রামের নানা স্থাপনা।
ভুরুঙ্গামারীর সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়ন জুড়েই চলছে ভাঙন। দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এরই মধ্যে ৩ শতাধিক ঘরবাড়ি সহ গ্রামটির প্রায় ৫ একর ফসলি জমি বিলীন হয়েছে। হুমকিতে নানা স্থাপনা, বাড়ছে নদী পাড়ের মানুষের আতঙ্ক। 2 জায়গা থেকে বাড়িঘর ভেঙে নিয়ে এলাম, এখন নদীর কিনারে আছি। এখন বাহি মানুষগুলো যে অবস্থা আছে, একটা চাল তুলে থাকার মতো উপযুক্ত নাই। আমার 3 বিঘা জমি মেলা দিন ধরে ভাঙতেছে, 8-10 দিন ধরে ভাঙতেছে, ভাঙ্গা 2 বিঘা শেষ। আপাতত ভাঙনের মুখ থেকে এলাকাকে ঠেকানোর জন্য এনারা মানে অক্লান্ত পরিশ্রম করতেছেন, একবারে ছেলে বাচ্চা সহ এখানকার স্থানীয় মুরব্বিবৃন্দ। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি দফায় দফায় জানিয়েও কাজ হয়নি। এ অবস্থায় বসত ভিটা রক্ষায় নিজেরাই উদ্যোগ নিয়েছেন। স্বেচ্ছাশ্রমে ফেলছেন বালুর বস্তা। আমরা ভুরুঙ্গামারি টিউন অফিস, ডিসি অফিস, কুড়িগ্রাম, আমরা সব জায়গায় ঘুরে দরখাস্ত দেওয়া আছে, আমরা কোনো তাদের সাড়া পাই নাই। আমরা কিছু টাকা তুলে আমরা নদীতে সারের বস্তা ভরে নদীতে আমরা ফালাচ্ছি। জায়গা নাই, ঈদগাহ মাঠে কোনো মতে ঘর তুলে আমরা সবাই আছি। নদীর এই পারে 3টি বিজেপি ক্যাম্প রয়েছে, 3টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, একটি গুচ্ছগ্রাম, 4টি বাজার। হ্যাঁ, এই সব মিলিয়ে প্রায় 25,000 লোক বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভাঙনের বিষয়টি অজানা নয় পানি উন্নয়ন বোর্ডের। প্রকল্পের মাধ্যমে টেকসই কাজের আশ্বাস দিয়ে দায় সারলেন নির্বাহী প্রকৌশলী। দীর্ঘ এলাকা জুড়েই ভাঙনটি আছে। আমরা এখানে পরবর্তীতে কোনো প্রকল্প নেওয়া যায় কিনা সেই বিষয়টি আমরা বিবেচনা করতেছি। শিলখুড়ি ইউনিয়নে প্রায় 30,000 মানুষের বাস। নানা স্থাপনার পাশাপাশি হুমকিতে বিজিবির বিওপি ক্যাম্পও। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মুন্সিগঞ্জ পৌরসভার বেশিরভাগ সড়কই বেহাল। ভাঙাচোরা রাস্তায় চলাচলে ভোগান্তি শেষ নেই বাসিন্দাদের। প্রায়ই ঘটে দুর্ঘটনাও। সড়কের নিচে গ্যাসের পাইপলাইনে লিকেজও রয়েছে। দীর্ঘদিন সড়ক সংস্কার না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন তারা। মুন্সিগঞ্জ শহরের মানিকপুর 10তলা সড়ক জেলা শহরে প্রবেশের প্রধান এই পথে প্রতিদিন লাখো মানুষের চলাচল, অথচ গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দ, কোথাও কোথাও ভিটামিনের অস্তিত্বই নেই। সংস্কারের অভাবে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারীদের। মানিকপুর হইতে আমাদের কলেজ পর্যন্ত যাওয়ার সময় প্রচুর ঝাঁকি, প্রচুর মানে ভোগান্তিতে পড়তে হয়। রাস্তাঘাট এতই ভাঙা চোরা যে আমাদের সিএনজিতে আসতে অনেক কষ্ট হয়, অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। স্টেশনদার উঠতে চায় না, ফেরিঘাট ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। সদর হসপিটাল, তারপর হচ্ছে আপনি বলেন কোর্ট কাছারি বলেন, তারপর হচ্ছে পৌরসভা বলেন, এখানে হচ্ছে মানুষ এতটা হয়রানি হয়, রাস্তার হচ্ছে এমন অবস্থা, কোনো হচ্ছে পদক্ষেপ নেই। শুধু মানিকপুর 10তলা সড়কই নয়, পৌরসভার অন্য রাস্তাগুলোরও একই দশা। ভাঙাচোরা রাস্তায় প্রায় দুর্ঘটনা হচ্ছে। সড়কের নিচে থাকা গ্যাস সঞ্চালন পাইপলাইনে লিকেজের অভিযোগও করছেন স্থানীয়রা। মুক্তাপুর রাস্তা ভাঙ্গা, আপনার মুন্সিগঞ্জ রাস্তা ভাঙ্গা, সারা পৌরসভার রাস্তা ভাঙ্গা। আমরা কোনো গাড়ি মুড়ি চালাইতেই না তাদের রাস্তার জন্য। অফিসে যেতে লেট হয়, মানুষের অ্যাক্সিডেন্টও হয়, ভাঙা গাড়ির ক্ষয়ক্ষতি হয়। ভাঙ্গাচুরা সবসময় থাকে, এমনকি গ্যাসের পাইপগুলিও লিক। যখন বৃষ্টি আসে আমরা দেখি বুড়বুড় করে গ্যাস লিকিং হয়। সড়কের এমন খানাখন্দ দেখে বুঝার উপায় নেই একটি ক শ্রেণীর পৌরসভার মূল সড়কে দাঁড়িয়ে আছি আমরা। মুন্সিগঞ্জ পৌরসভার তথ্যমতে এ পৌরসভায় মোট 60 কিলোমিটার কার্পেটিং বা পিচ ঢালাইয়ের সড়ক রয়েছে, যার অধিকাংশই এখন এমন বেহাল অবস্থা। গুরুত্বপূর্ণ সড়কগুলোর অস্থায়ী সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। স্থায়ী সংস্কারের পরিকল্পনার কথাও বলছেন কর্মকর্তারা। 10 তলা থেকে সুপার মার্কেট পর্যন্ত এবং বেড কিসেস থেকে জেলা পরিষদ পর্যন্ত শুধুমাত্র অস্থায়ীভাবে মেরামতের জন্য একটা টেন্ডার আহ্বান করেছি। প্রত্যেকটি রাস্তায় প্রায় আমাদের 250 কোটি টাকার প্রকল্প বিভিন্ন প্যাকেজের মাধ্যমে অনুমোদন আসলে আমরা কাজ বাস্তবায়ন করব। নিচে যেহেতু তিতাস গ্যাসের লাইন আছে, সেজন্য এই রাস্তাগুলো আসলে সেভাবে মানে টিকতেছে না। সেক্ষেত্রে আমরা অলরেডি তিতাস গ্যাসে এখানে যে কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি। তা আমরা আরও চেষ্টা করব যে তাদের সাথে কিভাবে মানে আরো কাজ করে এই গ্যাস লাইনগুলো সরানো যায়। শহরের সব সড়ক টেকসই সংস্কারের জোর দাবি জানিয়েছে পৌরবাসী। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি
তবে মাউসি কিংবা আদালত কোনো নির্দেশই পরোয়া করেন না এই দুই পদধারী ব্যক্তি। পটুয়াখালীর বাউফলের এক স্কুলে প্রধান শিক্ষকের নিয়োগ নিয়ে অভিযোগ তোলেন অন্যান্য প্রার্থীরা। তারপরও মাউসির নিয়োগ বাতিলের চিঠি এবং আদালতের নির্দেশ দুটোই অগ্রাহ্য করে বহাল তবিয়তে চাকরি করছেন অভিযুক্ত প্রধান শিক্ষক খায়রুল আলম। ৮-১০টা শিক্ষা প্রতিষ্ঠানের মতোই পটুয়াখালী বাউফলের আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয়। তবে তফাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সভাপতি আইনের তোয়াক্কাই করেন না তারা। ঘটনার সূত্রপাত ২০২১ সালের ১৫ ডিসেম্বর হাইকোর্টের আদেশ অমান্য করে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করে তৎকালীন সভাপতি মনোয়ারা বেগম ও নিয়োগ কমিটি। ২৭ প্রার্থী কেন্দ্রে উপস্থিত হলে তাদেরকে পরীক্ষা স্থগিতের কথা জানায় নিয়োগ কমিটি। তবে অভিযোগ উঠেছে সেদিনই গোপনে ওই প্রার্থীদের মধ্যে ৫ জনের পরীক্ষা নেওয়া হয়। সন্ধ্যার মধ্যেই প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয় খায়রুল আলমকে। হাইকোর্টে মামলা থাকার কারণে নিয়োগ হবে না। তারপর আমরা ওনার কাছে বিস্তারিত জানতে উনি কিছু বলেনি। পরে আমরা বাড়ি ফিরে আসি। পরে বিকেলে জানতে পারলাম যে নিয়োগ হয়ে গেছে। ঘটনার প্রতিবাদে মাউসি মহাপরিচালক বরাবর আবেদন করে ৮ প্রার্থী। ২ দফা তদন্তে স্পষ্ট হয় অনিয়মের বিষয়টি। তারই পরিপ্রেক্ষিতে গত বছর ২৬ ডিসেম্বর খায়রুলের নিয়োগ বাতিলের নির্দেশ দেয় মাউসি। কিন্তু মাউসি সেই চিঠি উপেক্ষা করেন বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন। উল্টো মাউসি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করেন অভিযুক্ত খায়রুল। রিটের শুনানি শেষে এ বছরের ১৫ জানুয়ারি মাউসির নির্দেশ ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মাউসি মহাপরিচালক। ২০ মার্চ হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার আদালত। আমাকে পরীক্ষা দেওয়ার জন্য সে প্রতারণা করলো। এই জন্য আমরা বেশ কয়েকজনের পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে পারেনি উপস্থিত হয়েছিলাম, তারা আইনিভাবে এটা লড়াই করার সিদ্ধান্ত নেই। চেম্বার আদালতের নির্দেশ অনুযায়ী পুরোপুরি কার্যকর রয়েছে মাউসির নিয়োগ বাতিলের চিঠি। অথচ বহাল তবিয়তে আছেন খায়রুল আলম। এমনকি শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও আছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আমি যে রুমটাতে বসি, আমি সহকারী প্রধান শিক্ষক, আমার সেই রুমটার চাবিটা আজকে ৩ বছর যাবৎ আমাকে উনি দিচ্ছেন না। এবং আমি এর প্রতিবাদ করার কারণে আমার বিরুদ্ধে বিদ্যালয় প্রদত্ত ২৯৫০ টাকা ভাতা পাই আমি বিদ্যালয় প্রদত্ত। আজকে ২ বছর যাবৎ আমার এই বিদ্যালয় প্রদত্ত ভাতাটাও তিনি বন্ধ করে রেখেছেন। বিষয়টি আদালতে প্রক্রিয়াধীনের কথা জানায় শিক্ষা সংশ্লিষ্টরা। হাইকোর্টের নির্দেশের পরে আমাদের কোনো ব্যবস্থা করার সুযোগ নাই আমি মনে করি, যেহেতু সর্বোচ্চ আদালতের নির্দেশনাই তো সবচেয়ে বড় নির্দেশনা। এটা আমি বলতে পারবো না, কারণ এটা ফাইল চলমান আছে, আইন শাখার মতামত হবে, এই বিষয়ে বলতে পারবো না। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন অভিযুক্ত খায়রুল। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইউএনও। এটা সম্পূর্ণ মিথ্যা। যারা অভিযোগ করছে আমি ইনশাল্লাহ তোর বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি আদৌ কারো কাছে তদবির বা এই ধরনের যে ক্ষমতা বসে থাকে অবৈধভাবে, এই ধরনের চেষ্টা তদবির আমি কারোর কাছেই করিনি। আমরা এটা নিয়ে একটি ম্যানেজিং কমিটির মিটিং ডাকবো, ডেকে আমরা এটি কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে বিধি মোতাবেক যে ব্যবস্থা নেওয়ার কথা সেটাই আমরা নিব। অভিযুক্ত খায়রুল আলম এর আগে মধ্য মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।